হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে ইনকমপ্লিট ডোমিনেন্স, প্লায়োট্রফি, পলিজেনেটিক ইনহেরিটেন্স, মাল্টিপল অ্যালিল, কোডোমিনেন্স, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়েছিলাম, তাই তো? আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ক্রোমোজোম এবং জিন। অর্থাৎ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বংশগতি বা যে হেরিডিটি পড়তে গিয়ে বলেছিলাম যে মডার্ন যে কনসেপ্ট হেরিডিটি সেটা হচ্ছে ক্রোমোজোম তত্ত্ব এবং জিন তত্ত্ব। ঠিক আছে, তো সেই ক্রোমোজোম তত্ত্ব বা জিন তত্ত্ব সেই বিষয়টা আমরা পড়ব। তো ক্রোমোজোম তত্ত্ব বা জিন তত্ত্ব করতে গেলে আমাদেরকে আগে ক্রোমোজোম বা জিন সম্পর্কে একটা ধারণা অর্জন করতে হবে। তাহলে আফটার গেইনিং দ্য কনসেপ্ট অফ ক্রোমোজোম অ্যান্ড জিন থিওরি, জিন, আমরা কি করব? ক্রোমোজোম এবং জিন সম্পর্কে পড়ব এবং ক্রোমোজোম তত্ত্ব এবং জিন তত্ত্বটা আমরা দেখব। তো দেখো, আমরা যখন মেন্ডেলের থিওরি পড়ছিলাম তখন বারবার একটা কথা আসছিল, সেটা হচ্ছে জিন এবং অ্যালিল, এই কথাটা বারবার আমাদেরকে বলতে হচ্ছিল, কিন্তু ক্রোমোজোম কথাটা কিন্তু আমরা একবারও বলিনি। কিন্তু যখনই আমরা হেরিডিটির মডার্ন কনসেপ্ট পড়তে চলে আসছি তখনই সেখানে কিন্তু ক্রোমোজোম কথাটা চলে আসছে। ঠিক আছে, তো এই ক্রোমোজোম সম্পর্কে আমরা আগে পড়বো। তাহলে কি করবো আজকে? ক্রোমোজোম এবং জিন, ক্রোমোজোম থিওরি অফ হেরিডিটি পড়বো। ঠিক আছে, তো সেইটা পড়তে গিয়ে আমাদেরকে আগে ক্রোমোজোম সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। আমরা যদি ক্রোমোজোম দেখতে যাই, দেখো এখানে কথাটা কি আছে, কথাটা আছে ক্রোমোজোম, তাই তো? ক্রোমোজোম এই বিষয়টা দেখো, এখানে তুমি দুটো কথা পাবে, একটা হচ্ছে ক্রোমো আর একটা হচ্ছে জোম। ক্রোমো কথার অর্থ হচ্ছে কালার, আর জোম কথার অর্থ হচ্ছে বডি। তাহলে ক্রোমোজোম মানে হচ্ছে কালার বডি। ঠিক আছে, কালার বডি কেন বলা হচ্ছে? কারণ একে যদি স্টেন করা হয়, কি করা হয়? যদি স্টেন করা হয় অর্থাৎ কালার দেওয়া হয়, তাহলে এই কালার ধারণ করতে পারে। এক, দুই হচ্ছে এই ক্রোমোজোমের যে স্ট্রাকচার, সেই ক্রোমোজোম আমরা যদি স্ট্রাকচার দেখি তাহলে কি দেখতে পাবো? ধরো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এখানে কি থাকে আমরা জানি। ক্রোমোজোমের এই যে মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, আর এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ক্রোমোজোমের বাহু, তাই তো, বা আর্ম। আর ক্রোমোজোমের মাঝ একদম শেষে যেটা থাকে সেটা বলা হয় টেলোমিয়ার, তাই তো? মাঝে যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে একটা খাঁজ থাকে, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, আর দুই প্রান্তকে বলা হয় টেলোমিয়ার, এবং এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় বাহু। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের স্ট্রাকচার দেখতে গিয়ে, নর্মাল একটা স্ট্রাকচার দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা এইরকম সুতোর মতো এক ধরনের তন্তু দ্বারা গঠিত। কি বললাম? এরকম সুতোর মতো স্ট্রাকচার, যেটা কনডেন্সড হয়ে কি করে? এই ক্রোমোজোম গঠন করে। এবং এই সুতোর মতো স্ট্রাকচারটাকে বলা হয়, এটার নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ক্রোমোনিমা। এটা হচ্ছে এক বচন, বহু বচনে বলা হয় ক্রোমোনিমাটা। এবং এই সুতোর মতো যে তন্তু আছে, এই তন্তুর মাঝে মধ্যে আরো একটা স্ট্রাকচার দেখা যায়, এরকম পুঁতির দানার মতো স্ট্রাকচার দেখা যায়। এই পুঁতির দানার মতো স্ট্রাকচার গুলির একটা নাম আছে। এই পুঁতির দানার মতো স্ট্রাকচার দেখা যায়, এই পুঁতির দানার মতো স্ট্রাকচারটাকে বলা হয়, কি বলা হয়? এই পুঁতির দানার মতো স্ট্রাকচারটাকে বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে, এবং এই ক্রোমোমিয়ার, দেখো এখানে দেখো, ক্রোমোমিয়ার এবং ক্রোমোনিমা এই দুটো একসঙ্গে কি গঠন করছে? একসঙ্গে এই তন্তুটাকে গঠন করছে। তাহলে এই ক্রোমোমিয়ার এবং ক্রোমোনিমা নিয়ে গঠিত এই যে তন্তু,
এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। তাহলে এই যে ক্রোমাটিন তন্তু, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো ক্রোমোজোম হচ্ছে ক্রোমাটিন তন্তু নিয়ে গঠিত। সেই ক্রোমাটিন তন্তুতে কি থাকে? পুঁতির দানার মতো অংশ থাকে, যেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। আর সুতোর মতো অংশ থাকে, সেই সুতোর মতো অংশটাকে বলা হয় ক্রোমোনিমা। তাহলে ক্রোমোনিমা এবং ক্রোমোমিয়ার নিয়ে গঠিত ক্রোমাটিন তন্তু, সেই ক্রোমাটিন তন্তু দিয়ে ক্রোমোজোম গঠিত। এরকম ভাবে এই ক্রোমাটিন তন্তুগুলো কি হয়, এরকম ভাবে পেঁচিয়ে 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 এরকম ভাবে পরবর্তী দশায় এরকম একটা ক্রোমোজোম গঠন করে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে আমাদের একদম প্রাইমারি ধারণা। তাহলে এই যে ক্রোমোজোম গঠন হলো, দেখো এই ক্রোমোজোমের যে ক্রোমাটিন ফাইবার গুলো আছে বা ক্রোমাটিন তন্তুগুলো আছে, এই ক্রোমাটিন তন্তুগুলো কালারেশন আসতে পারে, তার উপর ভিত্তি করে তার কালার নিতে পারে। এটাকে বলা হয় হেটারোক্রোমাটিন। যেটা যে ডিভিশনাল ফেজ, মেটাফেজ, সেই মেটাফেজ দশায় এই হেটারোক্রোমাটিনের যে কালারেশন তার উপর ক্রোমাটিন ফাইবারের যে কালারেশন তার উপর ডিপেন্ড করে হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন এরকম দুটো ভাগ করা হয়েছে, যেগুলো আমরা পরে পড়ব। অর্থাৎ দেখা যাচ্ছে যে মেটাফেজ দশায় এই ক্রোমাটিন ফাইবারগুলো কালার নিতে পারে, অর্থাৎ ক্রোমোজোমের একটা কালার আসে, সেই তার উপর ভিত্তি করে এটাকে বলা হয় কালার বডি। ঠিক আছে, সেটা একটা ফ্যাক্ট যার জন্য কালার বডি বলা যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম? ক্রোমোজোম, সেই ক্রোমোজোম মেইনলি ক্রোমাটিন ফাইবার নিয়ে গঠিত, যাতে ক্রোমোমিয়ার থাকে এবং ক্রোমোনিমা থাকে। ঠিক আছে, এবার হচ্ছে এই যে ক্রোমোনিমা, এই স্ট্রাকচারটা যদি আমরা ফার্দার দেখি, ধরো এই যে ক্রোমাটিন ফাইবারের একটু ক্রোমোনিমা নিলাম আর একটা কি নিলাম, ক্রোমোমিয়ার নিলাম। এই স্ট্রাকচারটাকে যদি আমরা ফার্দার দেখি, তাহলে এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? ডিএনএ, বা ডিএনএ কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড, তাই তো? নিউক্লিক অ্যাসিড। আর এই যে অংশটা দেখো পুঁতির দানার মতো অংশ, এই অংশটাকে যদি জুম করে দেখি, তাহলে দেখতে পাবো এই রকম কতগুলো প্রোটিন আছে। ঠিক আছে, সেই প্রোটিন গুলো এখানে সামনের দিকে 4টে গেছি, পিছনের দিকে 4টে থাকে, 8টা থাকে, দিয়ে ডিএনএ দিয়ে এরকম ভাবে এদেরকে কি করে থাকে, ডিএনএ দিয়ে এরা বাঁধা থাকে। এগুলোকে বলা হয় লিংক বাইন্ডিং ডিএনএ। এবং এই যে প্রোটিন ইউনিট গুলো থাকে, এইগুলো থাকে হিস্টোন প্রোটিন। কি থাকে? হিস্টোন প্রোটিন। এগুলো হচ্ছে H1, H2, H3, H2A, H2B, H1 এখানে থাকে না, তাও লিখলাম। আর হচ্ছে H3 এবং H4। এই যে হিস্টোন প্রোটিন গুলো প্রত্যেকটা দুটো দুটো করে থাকে, এটা দুটো, এটা দুটো, এটা দুটো, দুটো দুটো করে 8টা থাকে, যে অক্টামার থাকে হিস্টোন প্রোটিনে। আর সেই অক্টামারকে এই ডিএনএ দিয়ে বাইন্ড করা থাকে। এইরকম একটা স্ট্রাকচার ওখানে দেখা যায়। এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওজোম। তাহলে আমরা যদি ক্রোমোজোম দেখতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম কি হচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে যে নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিওজোম নিয়ে গঠিত, তাই তো? ক্রোমোজোম নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিওজোম নিয়ে গঠিত। এই নিউক্লিওজোমে কি থাকে? কতগুলি প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে, তাই তো? আর বাইন্ডিং ডিএনএ থাকে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা একটা ক্রোমোজোমের মধ্যে দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে দেখো যে অ্যাকচুয়ালি আমরা যদি আরো ডিটেলসে পড়তে যাই, তাহলে দেখা যাবে যে আমরা পড়েছি ক্রোমোজোম পড়লাম, ক্রোমোজোম পড়লাম। এবার ক্রোমোজোমের পাশাপাশি কি আছে? জিন আছে। তাহলে জিন কি আমরা কি করেছিলাম? জিন করেছিলাম এরকম ডিএনএ এর একটি অংশ,
তাই তো? জিন হচ্ছে ডিএনএ এর একটি অংশ, যে অংশটা একটা পলিপেপটাইড, যে অংশ থেকে একটা পলিপেপটাইড গঠিত হয়, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে জিন। তাহলে একদম খুব সিম্পলি ভাবো, দেখো ক্রোমোজোম কি নিয়ে গঠিত? ক্রোমোজোম হচ্ছে ক্রোমোনিমা এবং ক্রোমোমিয়ার দিয়ে গঠিত, ক্রোমাটিন তন্তু দ্বারা গঠিত। ক্রোমাটিন তন্তু আমরা যদি দেখলে কি পাচ্ছি? দেখলে পাচ্ছি তার মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে আর নিউক্লিওজোম আছে, সেখানে আবার কতগুলো প্রোটিন ইউনিট আছে আর নিউক্লিক অ্যাসিড আছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা আরো ভাঙলে পরে আমরা কিছু নাইট্রোজেনাস বেস পাবো, সুগার বেস পাবো, অর্থাৎ নিউক্লিওটাইড পাবো, তাই তো? সেখানে আমি আর যাচ্ছি না। এবং এই নিউক্লিক অ্যাসিডকে দেখলে পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জিন আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারছি? যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম হচ্ছে, ক্রোমোজোমের মধ্যেই জিন অবস্থান করে। জিন কাকে বলা হয়? জিন হচ্ছে, আমরা বলতে পারি ক্রোমোজোমের একটা অংশ বা ডিএনএ এর একটি অংশ, যা থেকে একটা পলিপেপটাইড বা প্রোটিন সৃষ্টি হতে পারে, এটাই হচ্ছে জিন। তাহলে জিন কোথায় অবস্থিত? ক্রোমোজোমের উপর অবস্থিত। ঠিক আছে? তো এই যে কনসেপ্টটা, যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যেই হচ্ছে জিনের অবস্থান, এই কনসেপ্টটাই হচ্ছে বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব। কি বললাম? ক্রোমোজোমের মধ্যেই যে জিন, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই জিন অবস্থান করছে, এটাই হচ্ছে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। সেই বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা আমরা পড়ব এর যে এক্সামিনেশন বা এর যে এক্সপেরিমেন্ট গুলো, সেটা কিভাবে বলছে যে ক্রোমোজোম এর মধ্যে জিন অবস্থিত, সেটা আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারলাম, কিন্তু বাইরে থেকে আমরা কিভাবে বুঝবো সেই কনসেপ্টটা এবং মেন্ডেলের সঙ্গে এই ক্রোমোজোম তত্ত্বের কি মিল আছে সেটাও আমরা পড়ব। তার আগে আমরা আজকে একটু দেখে নেব যে এই যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের নর্মাল যে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিয়ে তারপরে আমরা ওইখানে যাব, ক্রোমোজোম তত্ত্বতে যাব, তাহলে সেটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে? তোমরা সবাই জানো মেটাফেজ যে দশা, সেই দশায় কি হয়? ক্রোমোজোম এরকম চারটে আর্ম তৈরি হয়, তাই তো? এই চারটে আর্ম তৈরি হয়, মাঝে থাকে সেন্ট্রোমিয়ার। এই একটা আর্ম, এই একটা আর্ম, এই আর্মটাকে কি বলা হয়? একটা হচ্ছে ক্রোমাটিড, তোমরা এটা জানো। আর এই দিকেরটাকে বলা হয় আরেকটা ক্রোমাটিড। এবং এই দুটো ক্রোমাটিড যেটা একই ক্রোমোজোমের মধ্যে আছে, তাদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর এটা যদি আলাদা একটা ক্রোমোজোম হয়, তাহলে সেই ক্রোমোজোমের যে ক্রোমাটিড দুটো আছে, তাহলে এই ক্রোমাটিডটার সাপেক্ষে এই ক্রোমাটিডটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এইগুলো কনসেপ্ট আমাদের আছে, এগুলো আমরা জানি, তাই তো? এবার দেখো এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ারের যে পজিশন, সেন্ট্রোমিয়ারের পজিশন আছে কোথায় আছে? আমরা জানি সেন্ট্রোমিয়ার মাঝের দিকে অবস্থান করে আর দুই দিকে দুটি বাহু বা আর্ম থাকে। এটাও একটা বাহু, এটাও একটা বাহু, আর মাঝে থাকে সেন্ট্রোমিয়ার, এটা আমরা জানি। আর দুই প্রান্তে কি থাকে? প্রথমেই বলি টেলোমিয়ার, দুই প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। তো এই যে সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোমের মধ্যে আছে, এই কত সংখ্যায় আছে নাম্বার, এই নাম্বারের উপর ডিপেন্ড করে ক্রোমোজোমের কিছু ভাগ আছে। যেটা ধরো একটা যদি সেন্ট্রোমিয়ার থাকে, একটা যদি সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে কি বলবো তাকে? একটা মানে কি? মনো কথার অর্থ এক, তাহলে মোটাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম, তাই তো? এবার যদি এমন হয় যে দুটো সেন্ট্রোমিয়ার আছে, ধরো এই যে একটা ক্রোমোজোম, এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার, তাহলে এখানে কটা সেন্ট্রোমিয়ার আছে? দুটো সেন্ট্রোমিয়ার আছে। এরকম যদি দুটো সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে তো কি বলবো? ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দুইয়ের বেশি থাকে, তখন সেটা বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোজোম। বুঝতে পেরেছো? যদি সেন্ট্রোমিয়ার না থাকে, তাহলে তাকে কি বলা হয়? আসেন্ট্রিক ক্রোমোজোম। এরকম সেন্ট্রোমিয়ারের নাম্বারের উপর ডিপেন্ড করে ক্রোমোজোমগুলিকে ভাগ করা হয়। এর একটা করে एग्जांपल আর কাকে বলে তোমরা মনে রাখবে, বইটা আছে, দেখবে, এইগুলো মনে রাখবে।
ঠিক আছে। এবার হচ্ছে দেখো, এগুলো সিম্পল জিনিস, না বললেও হয়, আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি যে এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার এর পজিশনের উপর ডিপেন্ড করে আবার ক্রোমোজোমগুলিকে ভাগ করা হয়। সেন্ট্রোমিয়ারটা যদি ঠিক মিডিলে অবস্থান থাকে, ক্রোমোজোম দুই দিকে যদি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন সেটাকে বলা হয়, সেই ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার যদি এমন হয় যে ক্রোমোজোমটা ঠিক মাঝে নেই, ধরো এই যে জায়গাটা, এই যে ক্রোমোজোমটা, সেন্ট্রোমিয়ারটা কি ঠিক মাঝে আছে? মাঝে নেই, একটু উপর দিকে আছে। তাহলে এই রকম যদি পজিশন হয়, তখন সেই সেন্ট্রোমিয়ার, সেই ক্রোমোজোমটা বলা হয় সাব মেটাসেন্ট্রিক, অর্থাৎ ঠিক মাঝে নেই কিন্তু মাঝেই মনে হচ্ছে, এটা বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার যদি এমন হয় যে ক্রোমোজোমটা একদম শেষ প্রান্তেও নেই, আবার মাঝের কাছাকাছিও নেই, তাহলে এইরকম ক্রোমোজোমকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এবার যদি এমন হয় যে সেন্ট্রোমিয়ারটা একবারে ক্রোমোজোমের শেষ প্রান্তে আছে, এখানে সেন্ট্রোমিয়ার আছে আর এটা হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ এর একটা বাহু নেই, এইরকম যদি ক্রোমোজোম হয়, তাহলে সেটাকে বলা হয়, কোথায় আছে, টেলোমিয়ারে সেন্ট্রোমিয়ার আছে, এটা বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। বুঝতে পেরেছো? এবার আমরা জানি কোষ বিভাজন আমরা সবাই পড়েছি। কোষ বিভাজনে, এটা যদি একটা কোষ হয়, কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ, বিশেষ করে মিয়োসিসের অ্যানাফেজ বা মাইটোসিসের অ্যানাফেজ দশায় কি হয়, এখান থেকে যে স্পিন্ডল ফাইবার বা মাইক্রোটিবিউলস গুলো, সেগুলো এখান থেকে গঠিত হয়। গঠিত হওয়ার পর আমরা জানি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এখানে যে ক্রোমোজোম গুলো থাকে, সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে গিয়ে এগুলো যুক্ত হয়, দিয়ে কি হয়, এইগুলোকে এদিকে টানতে শুরু করে, স্পিন্ডল ফাইবার গুলো বা মাইক্রোটিবিউল গুলো যখন ছোট হয়ে যায় আস্তে আস্তে, তখন এইগুলো আস্তে আস্তে পোলের দিকে আসতে শুরু করে ক্রোমোজোম গুলো। সেই সময়ে যে ধরো এরকম যদি হয় যে এটা হচ্ছে এই জায়গাটা খাদ আছে, যদি আমি এটাকে এইভাবে টানতে থাকি, যদি এইভাবে টানি, তাহলে কি হবে, এই দুই দিক মাঝে যদি থাকে এরকম, তাহলে এরকম অবস্থান ছিল। এবার এইখানে আমি বেঁধে যদি এর দিকে টানতে থাকি, তাহলে কি হবে, এইগুলো এরকম হয়ে যাবে, এই স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। তাহলে এইরকম যে স্ট্রাকচার, এটা কিরকম স্ট্রাকচার হলো, এটা হলো এরকম, এটাকে সোজা করে আঁকো, তাহলে কি হচ্ছে, ভি। অর্থাৎ অ্যানাফেজ দশায় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কিরকম আকার, তখন কিরকম স্ট্রাকচার লাগছে দেখে, ভি আকৃতি। এরকম অ্যানাফেজ দশায় যদি আমরা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমকে দেখি, তাহলে কিরকম মনে হবে, ধরো এদিকে টানছি, এদিকে ধরো টানছি, তাহলে কি হবে, এই ছোট রানটা এদিকে চলে আসবে, তাই তো, আর এইটা হয়ে যাবে এরকম। তাহলে এই যে স্ট্রাকচারটা, এটাকে কি স্ট্রাকচার বলি আমরা, জে। তাহলে অ্যাক্রোসেন্ট্রিকটা জে আকৃতির হয়ে যেতে পারে, তাই তো। এরকমভাবে টেলোসেন্ট্রিকটা কিরকম আকৃতির হতে পারে, টেলোসেন্ট্রিকটা টানলে পরে কি হবে, সোজা যাবে, তাহলে এটা হবে আই আকৃতির হয়ে গেল। আর এই যে সাব মেটাসেন্ট্রিক, এটা যদি দেখি, তাহলে এটা কিরকম হবে, এইরকম স্ট্রাকচার হবে, এরকম স্ট্রাকচার হবে, এখানে সেন্ট্রোমিয়ার আছে, টানছে, তাহলে এটা কিরকম হলো, এরকম স্ট্রাকচার হলো, এটাকে কি বলা হয়, এল বলা হয়। তাহলে এই রকম অ্যানাফেজ দশায় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম গুলো দেখতে কিরকম হয়, ভি আকৃতির, সাব মেটাসেন্ট্রিক এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির, আর টেলোসেন্ট্রিক গুলো আই আকৃতির স্ট্রাকচার ধারণ করে, কখন, অ্যানাফেজ দশায়। বুঝতে পেরেছো? এই গেল ক্রোমোজোম সম্পর্কে একটা মোটামুটি ধারণা, ঠিক আছে। এবার দেখো, এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের যেটা আমরা সেন্ট্রোমিয়ার বলছিলাম, এই সেন্ট্রোমিয়ারের যে বলছিলাম মাইক্রোটিবিউলস গুলো বা স্পিন্ডল ফাইবার গুলো,
প্ল্যান্টের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবার, মাইক্রোটিবিউলস বা প্ল্যান্টের ক্ষেত্রে সেটা বলা হয় স্পিন্ডল ফাইবার বা বেন তন্তু। এই যে স্পিন্ডল ফাইবার গুলো কি বলছিলাম, স্পিন্ডল ফাইবার গুলো এই সেন্ট্রোমিয়ারে এসে আটকে যায়। অ্যাকচুয়ালি কি সেন্ট্রোমিয়ারে এসে আটকে যায়? যদি আমরা এই সেন্ট্রোমিয়ারের স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাবো, যদি বড় করে দেখি, ধরো মনে করো এটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে, এখানে সেন্ট্রোমিয়ার আছে। তো এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে সেন্ট্রোমিয়ার লাগোয়া ঠিক উপরে এইরকম একটা চাকতির মতো তিনটে লেয়ার যুক্ত, প্রোটিনের লেয়ার যুক্ত চাকতির মতো স্ট্রাকচার থাকে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় এসে এই মাইক্রোটিবিউল গুলো আটকে যায়। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় কাইনেটোকোর। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা বলা হয় কাইনেটোকোর। বুঝেছো? অ্যাকচুয়ালি এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। মানে কি হবে একটা কাইনেটোকোরে অ্যাকচুয়ালি কি হয়, কাইনেটোকোরেই এই মাইক্রোটিবিউল গুলো এসে আটকে যায়। এরা কোথায় অবস্থান করে? সেন্ট্রোমিয়ারের দুই পাশে ঠিক সেন্ট্রোমিয়ার লাগোয়া অবস্থানে অবস্থান করে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে ক্রোমোজোমের স্ট্রাকচার গুলো বোঝালাম, সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী বা সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী যে অবস্থানগুলো বোঝালাম, কাইনেটোকোর গুলো আছে, এগুলো জাস্ট আমরা একটু পড়ে নেব, অত ডিটেলসে না পড়লেও হবে। ঠিক আছে, এবার যে এই যে বললাম এইগুলোর পর আমরা কি বলবো, যে আমরা যদি আরেকটু ডিটেলসে পড়তে যাই তাহলে দেখতে পাবো যে এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার বলছি, এই সেন্ট্রোমিয়ারকে বলা হয় একটা খাঁজ, তাই তো বলা হয় সেন্ট্রোমিয়ার একটা খাঁজ বা রিচ, যেটা আমরা ক্রোমোজোমের মধ্যে দেখতে পাচ্ছি। একটা ক্রোমোজোমের মধ্যে আমরা এইরকম একটা খাঁজ দেখতে পাচ্ছি। এরকম খাঁজ একটা ক্রোমোজোমের মধ্যে আরো থাকতে পারে। সেইগুলো সেই ক্ষেত্রে কিরকম বলবো, এখানে একটা সেন্ট্রোমিয়ার এরকম একটা খাঁজ আছে, আবার এইখানে একটা খাঁজ আছে, আর এরকম খাঁজ আছে। তাহলে এইরকম যদি খাঁজ হয়, তাহলে সব থেকে প্রাথমিক যেটা মেইন খাঁজ, যেটা সেন্ট্রোমিয়ার বলছিলাম, এটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাইমারি খাঁজ। ঠিক আছে, আর প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার ছাড়া আর যে খাঁজগুলো থাকবে বলা হয় এটাকে প্রাথমিক, বাংলায় বলা হয় প্রাথমিক খাঁজ। এই প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়া আর যে খাঁজগুলো থাকবে সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন। কি বলা হয়? সেকেন্ডারি কনস্ট্রিকশন। এবার এই সেকেন্ডারি কনস্ট্রিকশন, এখানে দেখো প্রাইমারি খাঁজ ছাড়া বা সেন্ট্রোমিয়ার ছাড়া, প্রাথমিক খাঁজ ছাড়া যতগুলো এরকম খাঁজ দেখতে পাবো বা সেন্ট্রোমিয়ারের মতো অংশ দেখতে পাবো, সবগুলোকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন। এবার প্রথম যদি একটা প্রাইমারি কনস্ট্রিকশন থাকার পর আরো একটা কনস্ট্রিকশন থাকে, তাহলে সেটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন 1। এবার যদি তারও বেশি আরো যদি সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকে, তখন সেটাকে বলা হয় এসসি, মানে সেকেন্ডারি কনস্ট্রিকশন 2 বা সেকেন্ডারি কনস্ট্রিকশন 3, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, প্রাইমারি কনস্ট্রিকশন আর সেকেন্ডারি কনস্ট্রিকশন, বুঝতে পেরেছো? প্রাইমারি কনস্ট্রিকশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, সেখানে কাইনেটোকোর আছে প্রাইমারি কনস্ট্রিকশনের আশেপাশে। সেকেন্ডারি কনস্ট্রিকশনের স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন, এই সেকেন্ডারি কনস্ট্রিকশনের মধ্যে থাকে একটা স্পেশাল স্ট্রাকচার, যেটাকে বলা হয় নর। কি বলা হয়? এটাকে বলা হয় নর, বা সংক্ষেপে বলা হয় নিউ, ফুল ফর্ম হচ্ছে সংক্ষেপে বলা হয় নর, আর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজেশন বা নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন মানে কি?
নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন এটা এমন একটা রিজিয়ন যেখানে কি হয় নিউক্লিওলাস কথা কোথা থেকে এসেছে নিউক্লিওলাস গঠন করে। অর্থাৎ এই আমি তোমাদেরকে প্রথমেই কি বলেছি যে ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ক্রোমাটিন ফাইবার, সেখানে কি থাকে ডিএনএ থাকে। তার মানে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। যদি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে তাহলে এই যে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বলছি বা নর রিজিয়ন বলছি, এখানেও কি আছে ডিএনএ আছে। এবং সেই যে ডিএনএ, এখানকার যে ডিএনএ তার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, কিছু ডিএনএ থাকে, সেই ডিএনএ গুলো কি করে আরএনএ তৈরি করতে পারে, বিশেষ করে 28S এবং 18S, এই যে দুই প্রকার আরএনএ, এই আরএনএ তৈরি করতে পারে। আরএনএ সিনথেসিস করতে পারে এমন ডিএনএ বা এমন জিন কোথায় থাকে, এই সেকেন্ডারি কনস্ট্রাকশনে থাকে। সেই সেকেন্ডারি কনস্ট্রাকশনে এই যে জিনগুলো থাকে সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে নিউক্লিওলাসে। এই নিউক্লিওলাসটা কিরকম, নিউক্লিওলাসটা একটা স্ফেরিক্যাল এরকম একটা স্ট্রাকচার যেটা সেকেন্ডারি কনস্ট্রাকশনে থাকে, যেটা কিনা কি করে এই আরএনএ সিনথেসিস করে। আরএনএ সিনথেসিস করার পর অর্থাৎ আরএনএ তৈরি করে। আর আমরা জানি এই আরএনএ দিয়ে কি তৈরি হয়, আরএনএ দিয়ে তৈরি হয় হচ্ছে ভুলে যাচ্ছি, এই আরএনএ দিয়ে তৈরি হয় হচ্ছে তোমার রাইবোজোম, তাই তো। এই আরএনএ দিয়ে তৈরি হয় রাইবোজোম। আর আমরা জানি একটা এমআরএনএ এর উপর, এটা যদি একটা এমআরএনএ হয় তাহলে এই এমআরএনএ এর উপর রাইবোজোম গঠিত হয়। রাইবোজোম গঠিত হওয়ার পর সেখান থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন সিনথেসিস হয়। এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো যে নর রিজিয়ন, সেই নর রিজিয়নে কি আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাসে কি আছে ডিএনএ আছে। সেই ডিএনএ কি করে আরএনএ তৈরি করে, আর এই আরএনএ কি কাজ করে রাইবোজোম তৈরি করে। তাহলে নিউক্লিওলাসের কাজই হলো রাইবোজোম তৈরি করা, তাই তো। রাইবোজোম তৈরি করে, সেই রাইবোজোম কি করে প্রোটিন সিনথেসিস করে। তাহলে নিউক্লিওলাসের কাজ হলো রাইবোজোম গঠনের মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করা, ঠিক আছে। তাহলে এই যে সেকেন্ডারি কনস্ট্রাকশন সেখানে থাকে নর রিজিয়ন বা নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, যেটা নিউক্লিওলাস গঠন করে। সেই নিউক্লিওলাস কি করে রাইবোজোম গঠন করে, সেই রাইবোজোম কি করে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। এবার ঘটনা হচ্ছে কোনো অর্গানিজম, সেটা মানুষ হোক বা কোনো জীব হোক, সেই অর্গানিজমে যদি এরকম সেকেন্ডারি কনস্ট্রাকশন আছে, এমন ক্রোমোজোম না থাকে, তাহলে সেই ক্রোমোজোমের বা সেই যে অর্গানিজম, সেই অর্গানিজমে কি নিউক্লিওলাস গঠন হবে? নিউক্লিওলাস গঠন হবে না। আর যদি নিউক্লিওলাস গঠন না হয় তাহলে কি হবে, সেই অর্গানিজমে প্রোটিন সিনথেসিস হবে? হবে না। এই কারণে বলা হয় যে কোনো ডিপ্লয়েড যে অর্গানিজম, সেই ডিপ্লয়েড অর্গানিজমে মিনিমাম এক জোড়া, ওয়ান পেয়ার এইরকম সেকেন্ডারি কনস্ট্রাকশন আছে, এই সীমানাতে সেকেন্ডারি কনস্ট্রাকশন আছে, এরকম ক্রোমোজোম থাকবে। তাহলে কি বলা হলো, যে কোনো ডিপ্লয়েড অর্গানিজম, সেই ডিপ্লয়েড অর্গানিজমে কি হয় মিনিমাম এক জোড়া এই সেকেন্ডারি কনস্ট্রাকশন আছে, এরকম ক্রোমোজোম থাকবে। কারণ হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রাকশনেই কি থাকে নিউক্লিওলার অর্গানিজম রিজিয়ন থাকে, যেটা রাইবোজোম গঠন করে। সেই রাইবোজোম প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। তাহলে প্রোটিন তৈরি হতে গেলে পরে নিউক্লিওলার অর্গানিজম রিজিয়ন থাকা বা নর থাকা অবশ্যই প্রয়োজন। আর নর থাকতে গেলে সেখানে একটা সেকেন্ডারি কনস্ট্রাকশন থাকতে হবে, ঠিক আছে। বোঝা গেছে কনসেপ্টটা? এই গেল তোমার নরের কনসেপ্ট। এবার হচ্ছে যে এই যে নর রিজিয়ন আছে, এই নর রিজিয়নটা পেয়ে গেলাম। এবার দেখো এই যে নিউক্লিওলাস কথাটা বলছি, এই নিউক্লিওলাস আর এই যে ক্রোমোজোম কথাটা বলছি বারবার, এই নিউক্লিওলাস বা ক্রোমোজোম, এখানে বলেছি ডিপ্লয়েড অর্গানিজম। সেই ডিপ্লয়েড অর্গানিজমটা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক সেটা কিন্তু বলিনি। এই ডিপ্লয়েড অর্গানিজমটা
সবসময় ইউক্যারিওটিক হবে, প্রোক্যারিওটিক হবে না। কেন? কারণ ইউক্যারিওটিকের মধ্যে শুধুমাত্র নিউক্লিওলাস থাকে, প্রোক্যারিওটিকের মধ্যে নিউক্লিওলাস থাকে না। বুঝতে পেরেছো? তাহলে ওরা প্রোটিন সিনথেসিস কিভাবে করে, রাইবোজোম ফর্মেশন কোথায় হয়? ওদের প্রোটিন সিনথেসিস বা রাইবোজোম ফর্মেশন এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে ঘটে, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোমের যে ফর্মেশন সেটা কোথায় ঘটে? নিউক্লিওলাসে ঘটে। বুঝতে পেরেছো? আর এই যে ক্রোমোজোমের কথা বলছি, এই ক্রোমোজোম সব ইউক্যারিওটিকেই থাকে, প্রোক্যারিওটিকে ক্রোমোজোম থাকে সেটাকে বলা হয় সার্কুলার ক্রোমোজোম, এরকম গোল ক্রোমোজোম থাকে। এরকম নর্মাল সেন্ট্রোমিয়ার যুক্ত যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম শুধুমাত্র ইউক্যারিওটিকেই থাকে, প্রোক্যারিওটিকে থাকে না। প্রোক্যারিওটিকে সার্কুলার ক্রোমোজোম থাকে। যাই হোক, আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন। এবার দেখো, এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন, সেই সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরে আরো একটু ক্রোমোজোমের পার্ট আছে তো? এই সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরেও ক্রোমোজোমের যে পার্টটা থাকে সেই পার্টটাকে বলা হয়, সেই পার্টটাকে কি বলা হয় জানো কেউ? সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরেও যে পার্টটাকে বলা হয় সেটাকে বলা হয় স্যাটেলাইট। ক্রোমোজোমের স্যাটেলাইট। আর এইরকম স্যাটেলাইট আছে, স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ঠিক আছে? এগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস, এই সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা উচিত। তাহলে কি বললাম? সেকেন্ডারি কনস্ট্রিকশনের উপরের যে অংশ টেলোমিয়ার পর্যন্ত সেই পার্টটাকে বলা হয় স্যাটেলাইট। কার স্যাটেলাইট? ক্রোমোজোম। এবং স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম সেগুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম। এখানে দেখো, এই যে স্যাট কথাটা আছে, এই স্যাট কথাটার একটা ফুল ফর্ম আছে। ফুল ফর্মটা কি? স্যাট কথাটার ফুল ফর্ম হচ্ছে সাইন, স্যাট কথাটার ফুল ফর্ম হচ্ছে তোমার কি বলবো, এই যে স্যাটেলাইট আছে, এই স্যাটের একটা ফুল ফর্ম আছে, এটা হচ্ছে সাইন অ্যাসিড থাইমো নিউক্লিনিকো। কি বলা হয়? সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। এই সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো এই কথাটার অর্থ কি? এখানে দেখা যাচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। এখান থেকে দেখো সাইন অ্যাসিড থাইমোনিউক্লিন, সংক্ষেপে বলা হয় SAT, স্যাট। তাহলে এই যে এটাকে স্যাট কেন বলা হচ্ছে, এটার অর্থ কি? সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো এই কথাটার অর্থ হচ্ছে এখানে কোনো ডিএনএ থাকে না। অর্থাৎ থাইমোনিউক্লিক অ্যাসিড এই কথার অর্থ হচ্ছে থাইমোনিউক্লিক অ্যাসিড। এই যে থাইমোনিউক্লিক অ্যাসিড, এই থাইমোনিউক্লিক অ্যাসিড কথার অর্থ হচ্ছে ডিএনএ বিহীন। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে ক্রোমোজোমের একটি ডিএনএ বিহীন অংশের নাম হলো, কি লিখবে? ক্রোমোজোমের একটি ডিএনএ বিহীন অংশের নাম বলো, কি লিখবে? ক্রোমোজোমের একটি ডিএনএ বিহীন অংশের নাম হচ্ছে স্যাট ক্রোমোজোম, তাই তো? স্যাটেলাইট অংশটা হচ্ছে, বা স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট, সেটাই হচ্ছে ক্রোমোজোমের ডিএনএ বিহীন অংশ, অর্থাৎ এখানে কোনো ডিএনএ থাকে না।
বুঝতে পেরেছো? তাহলে কি আলোচনা করলাম? ক্রোমোজোমের সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরবর্তী যে অঞ্চলটা টেলোমিয়ার পর্যন্ত তাকে বলা হয় স্যাটেলাইট, এবং স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। একে স্যাটেলাইটকে স্যাট কেন বলা হয়? তার কারণ হচ্ছে স্যাটেলাইট থেকে স্যাট আসেনি, একে স্যাট বলা হয় এই কারণে এটা হচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিক, এই কথাটা থেকে বলা হয়। এই কথাটার অর্থ হচ্ছে থাইমোনিউক্লিক অ্যাসিড, আর তার বাংলা অর্থ হচ্ছে ডিএনএ বিহীন। অর্থাৎ এই যে স্যাটেলাইট, এখানে ডিএনএ থাকে না বলে এটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, এবার দেখো এই স্যাট ক্রোমোজোম পড়া হয়ে যাওয়ার পর সব শেষে কি আছে? টেলোমিয়ার আছে, তাই তো? সব শেষে কি আছে? ক্রোমোজোমের স্ট্রাকচার দেখলে কি দেখবো? সব শেষের পার্টে কি আছে? টেলোমিয়ার আছে। এই টেলোমিয়ার যদি দেখা হয় তাহলে দেখা যায় টেলোমিয়ার, এই যে মনে করো এই পর্যন্ত এই পার্টটা যদি টেলোমিয়ার হয়, অতটা বেশি আঁকলাম বোঝানোর জন্য, এই পার্টটাকে কি বলা হয়? টেলোমিয়ার বলা হয়, তাই তো? এই যে টেলোমিয়ার আছে, এই টেলোমিয়ারের যে ডিএনএ আছে, ঠিক আছে, টেলোমিয়ারের যে ডিএনএ অংশটা আছে, সেই অংশটা আমরা যে ডিএনএ রেপ্লিকেশন যদি করি তাহলে দেখতে পাবো ডিএনএ রেপ্লিকেশন করে ডিএনএ পলিমারেজ। কিন্তু টেলোমিয়ারের যে অংশটা, এই অংশটায় নর্মাল ডিএনএ রেপ্লিকেশন হয় না, সেখানে যে ডিএনএ রেপ্লিকেশন করে সে হচ্ছে টেলোমারেজ। এটা একটা রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচক। এটা কি করে? টেলোমারেজ, এই টেলোমারেজ কি করে? এই ডিএনএ অংশটা এখানে রেপ্লিকেশন করে টেলোমিয়ার অংশে। তো এই যে টেলোমারেজের সাহায্যে যে ডিএনএ রেপ্লিকেশন, সেটা আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন করব তখন এই টেলোমারেজের ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে ঘটায় সেটা দেখবো, সেটা পরের চ্যাপ্টারে আছে। তো এখন আমরা যেটুকু পড়বো যে এই টেলোমার যে অংশটা, এই টেলোমার অংশটা কি করে? রিভার্স ট্রান্সক্রিপ্টের প্রক্রিয়ায় টেলোমারের যে ডিএনএ আছে, টেলোমিয়ারের যে ডিএনএ, সেই টেলোমিয়ারের ডিএনএ সংশ্লেষ করে। তাহলে টেলোমিয়ার যতক্ষণ এই টেলোমিয়ারে যতক্ষণ টেলোমারের উৎসেচক থাকবে ততক্ষণ এই টেলোমিয়ার তৈরি হতেই থাকবে, তৈরি হবে, অর্থাৎ ধ্বংস হবে না। আবার এই টেলোমিয়ারের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? টেলোমিয়ারে থাকে সি আর জি, অর্থাৎ সাইটোসিন এবং গুয়ানিন রিচ। এখানে সাইটোসিন এবং গুয়ানিন এই সিকোয়েন্সটা বেশি থাকে, ঠিক আছে? এবার সাইটোসিন এবং গুয়ানিন বেশ, এটা সেই সিকোয়েন্সটা বেশি থাকে। আর এই যে টেলোমিয়ার, সেই টেলোমিয়ারে একটা রিপিটেটিভ সিকোয়েন্স থাকে, একটা সিকোয়েন্স, সেটা বারবার রিপিট হয়। মনে করো এইটুকু একটা ডিএনএ সিকোয়েন্স, এটা বারবার রিপিট হচ্ছে, অন্য কোনো সিকোয়েন্স আসছে না। মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার টিটিএ জি জি, এটা যদি 5 প্রাইম হয় এটা হচ্ছে 3 প্রাইম, আর এই দিকে উল্টো দিকে তাহলে কি হবে? সি 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 টি এ এ, তাই তো? এটা হবে 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম। তাহলে এই যে এই পার্টটা মানুষের ক্ষেত্রে এই সি এবং জি এখানে বেশি আছে, তো এই সি জি রিচ অঞ্চলটা বারবার রিপিটেটিভ হয়, টেলোমিয়ার এই রিপিট থাকে, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে এই টেলোমিয়ারে আরো একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। যখন মনে করো এই একটা কোষটা থেকে বিভাজিত হয়ে যখন দুটো নতুন কোষ তৈরি হচ্ছে, তার মানে কি কোষ বিভাজন হচ্ছে, আর এই কোষের মধ্যে ক্রোমোজোম আছে। বলা হয় যে যতবার কোষ বিভাজন হয় এই টেলোমিয়ার অংশ একটু একটু করে ডিক্রিজ হতে থাকে। একবার কোষ বিভাজন হলে টেলোমিয়ারটা একটু নষ্ট হয়ে গেল, আরেকবার কোষ বিভাজন হয় টেলোমিয়ারটা আরেকটু নষ্ট হয়ে গেল, আরো একবার কোষ বিভাজন হলো টেলোমিয়ারটা আরেকবার নষ্ট হলো, আরো একটু কোষ বিভাজন হলো টেলোমিয়ারটা আরেকবার নষ্ট হয়ে গেল। এইভাবে যদি ক্রোমোজোমে এই কোষ বিভাজিত হতে 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 যদি টেলোমিয়ার পার্টটা পুরোপুরি ভাবে ভ্যানিশ হয়ে যায়, সেই সময় এই কোষ আর বিভাজিত করে না, কোষ আর বিভাজিত হয় না। অর্থাৎ একটা কোষের মধ্যে যতক্ষণ টেলোমিয়ার থাকে ততক্ষণ কোষটা বিভাজিত হয়, আর কোষের মধ্যে যদি টেলোমিয়ার না থাকে তাহলে কোষটা বিভাজিত হবে না। বুঝতে পেরেছো? আর এই যে টেলোমিয়ার অংশটা, সেটা তৈরি করে কে? টেলোমারেজ উৎসেচক।
এবার এখান থেকে একটা কনসেপ্ট বলো তো দেখি, যে আমরা তো পড়েছি ক্যান্সার, পড়েছি তো। ক্যান্সারে কি বলেছি? ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন, অর্থাৎ ক্যান্সারে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজিত হয়, অর্থাৎ এবং সেই কোষগুলো অমরত্ব নেই, অর্থাৎ বললাম কোষগুলো অমরত্ব আছে, অর্থাৎ কোষগুলো দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকতে পারে এবং দীর্ঘদিন যাবৎ বিভাজিত হতে পারে। তাহলে দীর্ঘদিন যাবৎ বিভাজিত হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই টেলোমিয়ার অংশটা নষ্ট হচ্ছে না। টেলোমিয়ার অংশটা নষ্ট হচ্ছে না, তার মানে কি? সেখানে টেলোমারেজ উৎসেচক সবসময় অ্যাক্টিভ আছে। টেলোমারেজ উৎসেচক সবসময় অ্যাক্টিভ আছে। তাহলে টেলোমারেজ উৎসেচক সবসময় অ্যাক্টিভ আছে বলেই কোষগুলো অমরত্ব অর্জন করতে পারছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা কনসেপ্ট। তার মানে আমরা যদি কোনো রকম ভাবে টেলোমিয়ারের এই যে টেলোমারেজ উৎসেচক আছে, এই টেলোমারেজ এর ফাংশনকে নিয়ন্ত্রণ করতে পারি, টেলোমারেজের ফাংশনটাকে যদি বন্ধ করে দিতে পারি, তাহলে কি হবে? ক্যান্সার প্রতিরোধ করা যাবে। অর্থাৎ ক্যান্সার মানে কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। টেলোমারেজকে যদি আমরা নিষ্ক্রিয় করে দিই, তাহলে কিছুদিন যাবত কি হবে? টেলোমিয়ারটা থাকার জন্য কোষ বিভাজিত হতে থাকবে। যে টেলোমিয়ার পার্টটা নষ্ট হয়ে যাবে, টেলোমারেজ আর টেলোমিয়ার অংশ সংশ্লেষ করবে না, তখন কি হবে? তখন কোষ বিভাজন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, মানে ক্যান্সারটা ঠিক হয়ে যাবে। এই কাজটা টেলোমারেজের যে উৎসেচকটাকে যে নিয়ন্ত্রণ করা বা নিষ্ক্রিয় করা, এই কাজটা কিন্তু এখনো চলছে। এই কাজটা এখনো চলছে, এখনো পুরোপুরি সফল হয়নি। বুঝতে পেরেছো? এই হলো মোটামুটি ক্রোমোজোম সম্পর্কে একটা আমাদের ধারণা। ঠিক আছে? ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা। এই ধারণাটুকু জাস্ট আমরা করলাম। কি জন্য করলাম? এই ধারণাটুকু আমরা করলাম এই যে ক্রোমোজোমের যে বংশগত থিওরি, বংশগতির যে ক্রোমোজোম থিওরি, সেই থিওরিটা পড়ার জন্য। দেখো, আমরা জানি যে এটা যদি একটা পিতা হয় আর এটা যদি একটা মাতা হয়, তাহলে কি হয়? আমরা জানি মাতার মধ্যে যে ক্রোমোজোম থাকে 2m, আর সেগুলো কি হয়? হ্যাপ্লয়েড m গ্যামেটের মধ্যে আসে, এসে এই দুটো গ্যামেটের মিলনের ফলে কি হয়? একটা আবার 2m হয়। তাই তো? এই কনসেপ্টটা আমাদের আছে এবং পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে, এই যে নতুনত্বগুলো তার মধ্যে থাকে। এটা যদি আমরা ক্রোমোজোম দিয়ে বোঝাই একটা, তাহলে কি হবে? যে এই ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম, ঠিক আছে, এটা মনে করো পিতা আর এটা মনে করো মাতা। তাহলে এই দুটো ক্রোমোজোম কি হবে? গ্যামেট তৈরি করার সময় সেপারেট হচ্ছে, প্রত্যেকটা পেয়ার সেপারেট হচ্ছে। তাহলে এরকম ভাবে সেপারেট হলো। সেপারেট হলো। এবার এবার এটা কি হবে? এটাও গ্যামেট তৈরি করার সময় সেপারেট হবে, এরকম ভাবে সেপারেট হবে। এটাও গ্যামেট তৈরি করার সময় এরকম ভাবে সেপারেট হবে। এবার গ্যামেট তৈরি করার সময় যে সেপারেট হলো, সেপারেট হওয়ার পর কি হবে? যদি এই ক্রোমোজোমটার সঙ্গে এই ক্রোমোজোমটার মিলন হতে পারে, তাহলে এইরকম একটা মিলন আমরা পাবো। বা এই ক্রোমোজোমটার সঙ্গে এই ক্রোমোজোমটার মিলন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এইরকম একটা স্ট্রাকচার পাবো আর এইরকম একটা স্ট্রাকচার পাবো। বা এই ক্রোমোজোমের সঙ্গে এটা বা এই ক্রোমোজোমের সঙ্গে এটা হতে পারে। এটা আমরা ক্রোমোজোমের থিওরি অনুযায়ী এটা পাচ্ছি। আবার যদি আমরা বংশগতির যে মেন্ডেলের যে থিওরি আছে, সেখানে দেখেছিলাম এরকম দুটো জিন ছিল, একটা ক্যাপিটাল টি, স্মল টি। গ্যামেট তৈরি করার সময় এই দুটো জিন আলাদা হয়ে গেছিল, এই দুটো জিন আলাদা হয়ে গেছিল। তারপরে আমরা দেখেছিলাম যে এদের মধ্যে এরকম মিলন ঘটেছিল। এরকম দেখেছিলাম তো, এরকম ঘটেছিল। এবং এটাও আমরা দেখেছিলাম যে দেখো,
এখানে দেখো ক্রোমোজোম গুলো সেপারেশন হচ্ছে, গ্যামেট তৈরি করার সময় ক্রোমোজোম গুলো সেপারেশন হচ্ছে, এবং সেই ক্রোমোজোমে আবার কি হচ্ছে, পিতার এবং মাতার থেকে আসা একটা করে ক্রোমোজোমের এখানে মিশ্রণ ঘটছে। আর এই ক্ষেত্রে দেখো জিনগুলো, মেন্ডেল যেটা বলেছিল, জিনগুলোর সেপারেশন হচ্ছে গ্যামেট তৈরি করার সময়, এবং একটা মাতার থেকে আসা একটা পিতার থেকে আসা জিনের মিশ্রণ ঘটছে, তাই তো? তো এটাই তো মেন্ডেল বলেছিল। মেন্ডেল কি বলেছিল? মেন্ডেল বলেছিল যে ক্রোমোজোম থিওরি যা বলছে মেন্ডেলও ঠিক তাই বলেছিল। যে মেন্ডেল বলেছিল যে দুটো জিন সেপারেট হয়ে যায় গ্যামেট ফর্মেশনের সময়, আবার একটা থেকে একটা পিতার থেকে একটা মাতার থেকে জিন একত্রিত হয়। ক্রোমোজোম থিওরি কি বলছে? ক্রোমোজোম গুলো সেপারেশন হয়ে যায় এবং অপত্যের মধ্যে কি হয়, সেই ক্রোমোজোম গুলো একটা মায়ের থেকে আসা একটা পিতার থেকে আসা থাকে। আবার এখানে কি বলছে, যে অপত্যের মধ্যে জিনগুলোর মিশ্রণ ঘটে। এখানে দেখো অপত্যের মধ্যে ক্রোমোজোমের মিশ্রণ ঘটছে, তাই তো? এখানে অপত্যের মধ্যে জিনের মিশ্রণ ঘটছে, এখানে ক্রোমোজোমের মধ্যে কি ঘটছে, এই অপত্যের মধ্যে ক্রোমোজোমের মিশ্রণ ঘটছে। আমরা বলেছিলাম যে মেন্ডেল করার সময় এই যে ডমিন্যান্ট এই জিনের যদি পরিবর্তন ঘটে, হঠাৎ করে যদি এটা রিসেসিভ হয়ে যায়, অর্থাৎ এটা যদি কোনো পরিবর্তন ঘটে জিনটা, তাহলে এর বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটছে। ক্রোমোজোমের থিওরি অনুযায়ী দেখা যাচ্ছে যে এই যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের যদি হঠাৎ করে পরিবর্তন ঘটে যাচ্ছে, তাহলে এই যে অপত্য, এটা যদি ধরো পরিবর্তন ঘটে গেল, তাহলে অপত্যেরও পরিবর্তন ঘটে যাচ্ছে। তার মানে এই যে ব্যাপারগুলো আমরা একটা মেন্ডেল করলাম আর একটা ক্রোমোজোম করলাম, এই দুটো বিষয় করার পর একটা জিনিস বুঝতে পারছি যে যা বলছে ক্রোমোজোম, ক্রোমোজোম অনুযায়ী যা বলা হচ্ছে, মেন্ডেল কিন্তু জিন অনুযায়ী বা তার ফ্যাক্টর অনুযায়ী তাই বলেছে, তাই তো? তাহলে জিন, মেন্ডেলের থিওরি অনুযায়ী বা জিনের তত্ত্ব অনুযায়ী যেটা আসছে, আর ক্রোমোজোম থিওরি অনুযায়ী সেম ঘটনা ঘটছে। এটাই হচ্ছে ক্রোমোজোমের থিওরি, ক্রোমোজোমীয় থিওরি, আর যে জিন মেন্ডেলের থিওরি সেটা হচ্ছে প্যারালালিজম। অর্থাৎ একই কথাই একই রকম ভাবে বলছে, শুধু আলাদা জিনিস দিয়ে বলছে। একটা বলছে জিন দিয়ে, আর একটা বলছে ক্রোমোজোম দিয়ে। দিস ইজ প্যারালালিজম অফ ক্রোমোজোম থিওরি অ্যান্ড মেন্ডেল থিওরি অফ হেরিডিটি। এবার দেখো ক্রোমোজোম থিওরি অনুযায়ী কি বলছে। ক্রোমোজোম থিওরি অনুযায়ী বলছে ক্রোমোজোম, পিতা এবং মাতার ক্রোমোজোম গুলো গ্যামেট তৈরি করার সময় সেপারেট হয়ে যাচ্ছে। সেপারেট হওয়ার পর কি হচ্ছে, সন্তানের মধ্যে একটা মায়ের থেকে আসা একটা পিতার থেকে আসা ক্রোমোজোম থাকছে, কোনো সমস্যা নেই। এবার এই ক্রোমোজোম গুলো একসঙ্গে অবস্থান করছে, এবং ক্রোমোজোম গুলো যদি কোনো পরিবর্তন ঘটছে, তাহলে অপত্যের মধ্যেও পরিবর্তন ঘটে যাচ্ছে। জিনের ক্ষেত্রে সেম ঘটনা দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ক্রোমোজোম, নিশ্চয় এই ক্রোমোজোমের মধ্যেই জিন আছে, নিশ্চয় এই ক্রোমোজোমের মধ্যে জিন আছে, তার জন্য এই ঘটনা ঘটছে। জিন তত্ত্ব যদি এরকম হয়, জিন যদি এরকম হয়, তাহলে ক্রোমোজোমে তো সেম ফিচার্স দেখাচ্ছে। তার মানে যে এই ক্রোমোজোমগুলোর মধ্যেই জিন অবস্থান করছে। ধরো ফর এক্সাম্পল, যে এই যে ক্যাপটা, তাই তো? এই যে ক্যাপটা, এটা মনে করো ক্রোমোজোম। এবার এই ক্যাপটাই হচ্ছে একটা জিন। এই ক্যাপটা নিয়ে যখন আমরা আলাদা আলাদা আলোচনা করছি, তখন এই ক্যাপটা ধরো একটা পিতা থেকে আসছে, এই ক্যাপটা মনে করো একটা মাতা থেকে আসছে। এবার এরকম দুটো ক্যাপ পিতার মধ্যে আছে, এরকম দুটো ক্যাপ মাতার মধ্যে আছে, গ্যামেট তৈরি করার সময় তারা আলাদা হয়েছে। এই দুটো একসঙ্গে এসে একসঙ্গে যখন অবস্থান করছে, যা বৈশিষ্ট্য দেখাচ্ছে। এবার ধরো মনে করো যে এটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম, এই ক্রোমোজোম দুটো যখন একই সঙ্গে অবস্থান করছে, তখন সেরকম একই বৈশিষ্ট্য হচ্ছে, একটা পিতা থেকে এসেছে একটা মাতা থেকে এসেছে, একসঙ্গে যখন থাকছে একই বৈশিষ্ট্য প্রকাশ করছে। তার মানে এই দেখো, এই যে জিনগুলো, যেটা জিন দিয়ে বুঝলাম, তারা কিন্তু আলাদা আলাদা ভাবে থাকলো, যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছিল, তারা যখন ক্রোমোজোমের সঙ্গে থাকছে তখন একই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এরকম ধরে নেওয়া হচ্ছে, দিয়ে বলছে যে এই যে জিনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এই ক্রোমোজোমের মধ্যে হচ্ছে, যেটা আমরা আলাদা আলাদা হিসাব করছিলাম, সেটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মধ্যেই এই জিনগুলো অবস্থান করছে। দুটো ক্রোমোজোমের মধ্যে এই জিনগুলো অবস্থান করছে। এটাই হচ্ছে বংশগতির ক্রোমোজোম থিওরি, ক্রোমোজোম তত্ত্ব। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব কি? যে সমস্ত জিনগুলো, সেই জিনগুলো কি ক্রোমোজোমের মধ্যেই অবস্থান করছে। এই যে থিওরিটা, এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছে একজন
দুজন সায়েন্টিস্ট আলাদা আলাদাভাবে আলোচনা করেছিলেন। একটা হচ্ছে থিওডর বোবেরি বা টি বোবেরি, আর একজন হচ্ছে ওয়াল্টন সাটন, SUW সাটন। এই দুজন সায়েন্টিস্ট খুব সম্ভবত 1902 খ্রিস্টাব্দে এরকম সময়ে এই দুজনই আলাদা আলাদাভাবে এই থিওরিটা ক্রোমোজোমের তত্ত্বটা দিয়েছিলেন। বংশগতি ক্রোমোজোম তত্ত্ব কি, যে জিন ক্রোমোজোমের উপর অবস্থান করছে, অর্থাৎ জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী যে জিনগুলো আছে সেই জিনগুলো ক্রোমোজোমের উপরে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে কি কি পড়া ছিল? এক হচ্ছে ক্রোমোজোম এবং জিন, ক্রোমোজোম জিন পড়লাম আমরা। দুই হচ্ছে ক্রোমোজোমের থিওরি অফ হেরিডিটি, সেটাও পড়লাম, টি বোবেরি এবং ডাব্লিউ সাটন। আর প্যারালালিজম অফ ক্রোমোজোম থিওরি অ্যান্ড মেন্ডেলস থিওরি অফ হেরিডিটি, সেটাও আমরা এইভাবে ক্রোমোজোম আর এভাবে জিন দিয়ে বুঝতে পারলাম। তাদের যে সমান্তরাল ব্যাপারটা বা প্যারালালিজমটা সেটাও আমরা বুঝলাম। এই হচ্ছে তোমাদের আজকের পড়া, এই পর্যন্তই। তোমরা পড়ো। প্রিভিয়াস ক্লাসে যদি তোমাদের যে বিষয়গুলো পড়েছি সেগুলো যদি কোনো সমস্যা হয়, আর আজকে যেগুলো পড়ালাম সেগুলো যদি কোনো সমস্যা হয়, সেইগুলো একসঙ্গে আমরা আবার ডাউট ক্লিয়ারিং সেশনে আলোচনা করব। কেমন? এই বিষয়গুলো পড়ো। পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমের আমরা যে সামান্য জিনিস পড়লাম, এই ক্রোমোজোমের যে গঠন, সেই ক্রোমোজোমের গঠন আমরা দেখেছিলাম, নিউক্লিওজোম দেখেছিলাম এবং ডিএনএ দেখেছিলাম। সেই নিউক্লিওজোম এবং ডিএনএ কিভাবে প্যাক হয়ে ক্রোমোজোম গঠন করে সেই ব্যাপারটা আমরা পড়বো। আর এই ক্রোমোজোমের মধ্যে যে কি কি প্রোটিনগুলো থাকে, স্টোন প্রোটিনগুলো, সেগুলো কিভাবে থাকে সেগুলো আমরা, অর্থাৎ নিউক্লিওজোম, সেই নিউক্লিওজোমের স্ট্রাকচার সেটাও আমরা পরের ক্লাসে পড়বো। ওকে।